আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 37 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব দু কদম পিছিয়ে নিজের মাথার চুল নিজে খামচে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত, নিজেকে শান্ত করতে চাইছে যেন। অদিতি ঢুক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব মাথা তুলল। ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি! এক নিমিষে ঘায়ল করে ফেললো অদিতি হায়াতকে। ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাজাগুলো তুলে নিল মেয়েটাকে। অদিতি তখনও ডুবে। সম্মতিস্বরূপ দু হাতে গলা জড়িয়ে ধরলো ধ্রুবর। বিছানায় শুয়ে দিতে অদিতি লজ্জায় যেন মূর্ছা যাবে। দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো। কমল বিছানায় গা ঠেকতেই বুঝতে পারলো এই রাতটা বড্ড দীর্ঘ সময় কাটবে ওর। ধ্রুবর টি শার্টটা অস্থির ভঙ্গিতে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝুতে। অদিতির শ্বাস আটকে গেল ধ্রুবর নগ্ন পেটানো শরীর দেখে। চোখ বন্ধ করে পেছনে বালিশে ফিরে মুখ গুজে অস্ফুট স্বরে মৃদু আর্তনাদ করে উঠল। ধ্রুব ধীরে ধীরে ওর বুকে ঝুঁকে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। অদিতি চোখ খুলছে না, সাহস নেই ওর। চোখ খুলে যে অমন অস্থির ধ্রুবকে দেখতে হবে, যে ধ্রুবকে অদিতি চেনে না, কোনোদিনও দেখেনি। এই ধ্রুব অন্য, যার চোখের ভাষা ভিন্ন, আর তার হাতের ছোঁয়া বড্ড দুষ্টু। ধ্রুব অদিতির চুলগুলো গুছিয়ে দিতে দিতে বেকুল গলায় বলল, শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে, খুলে ফেললে দুজনেরই সুবিধা হবে, খুলবো? অদিতি জবাব দিতে পারলো না। ওর সমস্ত সত্তা তখন তোলপাড়। অনুভূতির আচরে দগ্ধ তনমন হৃদয় সবটুকু। ধ্রুবর ছোঁয়াটুকু পাগল করে দিয়েছে ওকে। ধ্রুব আবারও জবাব চাইলো আকুল ভাবে। তারপর বলল, কিছু তো বলো অদিতি। অদিতি ঢুক গিলল। তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। এক সময় ফাঁকা ঢুক গিলল। কাপা গলায় বলল, স্যার শাড়ির মালিক যা চাই বলে ধ্রুবর থেকে চোখ নামিয়ে নিল। আবারও লালা দিয়ে শুকনো গলা ভেজালো। ধ্রুবর ঢুক গেলার মুহূর্তে হঠাৎ ওর গলায় চুমু খেয়ে বসলো। ঢুক গেলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি। ধ্রুবর গলায় নাক ঘষতে ঘষতে আকুল গলায় বলতে থাকে, ঠুকটাও কত সুন্দর করে করো অদিতি। আমি তোমার উপর এত ফিদা হচ্ছি, আই রিয়েলি ডোন্ট নো। আমাকে পাগল করে দিচ্ছ তুমি ইয়ার। নিজের গলার অমন স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে। অশিহরণে ধ্রুব নগ্ন পিঠ চেপে ধরলো দু হাতে। ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবেই শাড়ির আঁচল হাতে রাখলো। আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগেই হঠাৎ দরজায় কেউ করাঘাত করলো। থমকে গেল ধ্রুব। অদিতির ঘোরও তখন কেটে গেছে। ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। অদিতিও তাকিয়ে। দরজার ওপাশে হারুন চাচা ডাকছে অস্থির গলায়। তারপর বললেন, ধ্রুব স্যার, বড় স্যার কি করতেছেন যেন? বুকে অশান্তি হইতেছে ওনার। আপনি একটাবার আহেন। স্যার ঘুমাই গেছেন? ও স্যার। ধ্রুব অভাবে শুয়ে শুয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল দরজার দিকে। সৌরভ ইয়ামিনের অসুস্থতার খবর অদিতির কানে যাওয়া মাত্রই ও তাড়াহুড়ো করে দু হাতে ধ্রুবকে ঠেলে বলল, দরজা খুলে দেখে আসুন ধ্রুব, বাবার কি হয়েছে? ধ্রুব আস্তে করে উঠে বসলো। অদিতি তখন শাড়ির আঁচল ঠিক করে উঠে বসলো ধ্রুবর পাশে। দরজায় তখনও হারুন চাচা ধাক্কাচ্ছে। ধ্রুবর চেহারা বদলে গেছে মুহূর্তেই। একটু আগে যে দেশে আচ্ছন্ন ধ্রুবকে দেখেছে, আমি দেখে আসি কি হয়েছে। তুমি থাকো এখানে, বেরিও না। কি একটা ভাষা বিছানা থেকে উঠলো। শ্বাস আটকে পুরো রুমটা একবার দেখে নিচ্ছে। অদিতি উঠে দাঁড়ালো, বেকুল গলায় বলল, আমিও আসি যদি কিছু দরকার হয়। ধ্রুব রুমের থেকে চোখ সরিয়ে কোনা চোখে তাকালো অদিতির পরনে সিল্কের ট্রান্সপারেন্ট শাড়িটার দিকে। অভাবে এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদিতি এই টাইপসের শাড়ি আমার জন্য বদ্ধ ঘরে পরা এলাও আছে, বাট বাইরে নয়। আপাতত ঘর থেকে বেরিও না, আমি দরকার হলে ডেকে নেব। শাড়ি পাল্টে সুতির শাড়ি পরে তখন যেও। অদিতি নিজের দিকে চোখ নামিয়ে তাকালো। শাড়িতে দেহের আনাচে কানাচে ভাঁজ স্পষ্ট। মুহূর্তেই কুণ্ঠিত হয়ে উঠল ও। দু হাতে পেটের দিকটা চেপে নিয়ে অস্ফুট স্বরে মাথা নাড়লো। তারপর বলল, ঠিক আছে। ধ্রুব তখন হারুন চাচার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আসছি চাচা, যান আপনি। হারুন চলে গেল। ধ্রুব এলোমেলো ভাবে চোখ ঘুরিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলা টি শার্ট খুঁজতে লাগলো। অদিতি সেটা বুঝে টি শার্ট খুঁজে সেটা উঠিয়ে ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ধ্রুবর টি শার্ট হাতে নেওয়ার সময় আরো একবার অদিতির চিন্তিত মুখটা দেখলো। তারপর ব্যস্ত হাতে পরে নিল টি শার্ট। অদিতি তখনও চোখ নামিয়ে রেখেছে। ধ্রুব হয়তো বুঝেও সব। টি শার্ট টেনে টেনে ঠিক করে এসে অদিতির গালে ডান পাশে নিজের আদুরে হাতটা ডুবিয়ে দিল। অদিতি চোখ তুলে তাকালো ধ্রুবর চোখের দিকে। ধ্রুব ওভাবে হাত রেখে মোলায়েম গলায় বলল, রাগ হচ্ছে এভাবে রেখে যাচ্ছি দেখে? অদিতি মৃদু হেসে গালে ধ্রুবর ছোঁয়া হাতটা নিজের গরম হাতটা স্পর্শ করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, একটু না, আমি তো আছি, এমন রাত আমাদের হাজার আসবে। ধ্রুব কিছু বলল না মুখে। মনে মনে ওর মন কিছুটা ক্ষুণ্ণ। বারবার ওর অদিতির স্পেশাল মুহূর্তে এমন বিপদ কেন আসে? অদিতির সামনে নিজের এই ভাবনাগুলি প্রকাশ করলো না ধ্রুব। তারপর বলল, থাক, মেয়েটা কষ্ট পাবে। ধ্রুব মাথা এগিয়ে অদিতির কপালে ঠোঁট দাবিয়ে একটা শক্ত চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেললো অদিতি। ধ্রুব সরে এসে গালে হাতটা দিয়ে হালকা ছুঁয়ে হাসার চেষ্টা করলো। অদিতিও হাসলো তখন। ধ্রুবকে ছেড়ে দরজার দিকে এগোলো। দরজা খুলে যাওয়ার আগে আরো একবার পেছনে ফিরে বলে গেল, আবারও বলছি, এই অবস্থায় ঘর থেকে বেরিয়েও না। পরিস্থিতি যদি হেল্পফুল হয়, আশা কিন্তু এখনো আছে। ঘর যেমন আছে তেমনি থাকুক, সাজানো। অদিতি মাথা নাড়িয়ে হাসার চেষ্টা করলো। ধ্রুব দরজা আটকে চলে গেল। ও যেতেই অদিতি হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। সিল্কের এই শাড়িতে অনেকটাই দেখা যাচ্ছে সবকিছু। অদিতি গলায় হাত রাখলো। লাল হয়ে দাগ হয়ে উঠেছে অনেক জায়গায়। ধ্রুবর কাজ একটা, পাগল একটা প্রেমিক, সঙ্গে ভীষণ দুষ্ট। আর এদিকে সৌরভ ইয়ামিন বিছানায় শুয়ে আছেন। বারবার অশান্ত অস্থির শ্বাস ফেলছেন। তৃণা পাশেই বুকে মুখ মালিশ করছেন। কান্নারত মুখ দিয়ে চোখ টপ টপ অশ্রু ঝরছে। সৌরভ দেখার আগে সেই অশ্রু মুছেও
ফেলছে বারবার। ধ্রুব দরজার সামনে দাঁড়াতে ট্রিনা ওকে দেখতে পেয়ে সরে বসলো কিছুটা। ধ্রুব এগিয়ে বিছানা থেকে একটু দূরে চেয়ার টেনে বসলো। থমথমে চোখে বাবার অস্থিরতা দেখলো অনেক সময়। ট্রিনার সঙ্গে কখনো আগ বাড়িয়ে তেমন কথা বলে না ধ্রুব, তবে আজ না চাইতেও কথা বলতে হলো। তারপর বলল, কখন থেকে এসব? একটু আগে ঠিক ছিল। ট্রিনা জবাবে ভাঙা ভাঙা গলায় বলল, আধ ঘন্টা হচ্ছে। হুট করে বলে ঘামছেন উনি, আমি ফ্যান চালিয়ে দিলাম, তাতেও ঘাম হচ্ছে দেখে এসিও দিলাম। এখন বুকে ব্যথা হচ্ছে বলে এভাবে শ্বাস ফেলছেন। ধ্রুব তাকিয়ে একবার দেখলো সৌরভকে, ওর বুকেও কোথাও না কোথাও একটা অস্থিরতা বয়ে বেড়াচ্ছে। শান্ত চাইলেও শান্ত থাকতে পারছে না। ও সেভাবে ভীষণ গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। ফোন বের করে কল লাগালো পাশের হাসপাতালের অ্যাম্বুলেন্সের নম্বরে। সবাইকে এত ব্যস্ত হতে দেখে সৌরভ অস্ফুট স্বরে কিছু বলার চেষ্টা করলো। তারপর বলল, ও ঔষধ নিয়েছি আমি, সময় দাও, ঠিক হয়ে যাবে। বলে আবারও লম্বা করে শ্বাস টেনে নিলেন নিজের ভেতর। বুকের ভেতরটাও সঙ্গে সঙ্গে কামড়ে ধরলো। আহ বলে বুকটা চেপে ধরলেন সৌরভ। ধ্রুব এসব শুনছে না যেন। ও ফোন কানে সৌরভের দিকে চেয়ে কাটকাট গলায় বলল, একটু স্থির থাকতে পারেন না? কথা বলছি তো আমি, আমাকে দেখতে দিন এসব। সৌরভ আদো আদো চোখ খুলে তাকিয়ে রইলেন অমন অস্থিরভাবে পাইচারি করা ধ্রুবর দিকে। ট্রিনাও চোখের জল আঁচলে মুছে পাশ থেকে ধমকে উঠলেন। তারপর বললেন, রাখো তোমার ঠিক আছি। সারাক্ষণ একটা মানুষ এত প্রেশার নিলে হবেই তো এত বেমারি। ইলেকশন ধুয়ে এত পানি খাও তুমি, কার ভোগান্তি হচ্ছে এখন? কে সাফার করছে? সৌরভ এসব শুনেন না, তখন তার চোখ ধ্রুবর দিকে। ধ্রুব একদণ্ড শান্তিতে বসে নেই, ডক্টর ম্যানেজ করে ফেলেছে, নার্স রেডি রাখছে। অস্থির এক ধ্রুবকে দেখলেন সৌরভ, যে তার বাবাকে মূল্যায়ন করে না, অথচ বাবার একটু অসুস্থতায় পাগল হয়ে গেছে। অ্যাম্বুলেন্স আসছে। ধ্রুব কল কেটে সৌরভের পাশে চেয়ার টেনে আবারও বসলো। ওর চোখ মুখে চূড়ান্ত গম্ভীর, থমথমে মুখে মাথায় নিচু করে মেঝের দিকে চেয়ে বসে আছে সেই কখন থেকে ওভাবেই। সৌরভ ইয়ামিনকে ধ্রুব যতটা অবজ্ঞা করুক না কেন, দিন শেষে আপন বলতে শুধু এই একটা মানুষ হয়ে আছে ওর জীবনে, যার রক্ত ধ্রুব নিজের শরীরে বয়ে বেড়াচ্ছে। হোক ধ্রুব তাকে পছন্দ করে না, তবুও ধ্রুবর হয়ে সে আছে। ধ্রুব হয়তোবা এই মানুষকে হারাতে চায় না কোনোদিন, অথচ এই শব্দগুলো তো ধ্রুব কোনোদিনও বলবে না তার সামনে, বলার ইচ্ছেও নেই কখনো। অ্যাম্বুলেন্স আসছে। সৌরভকে শোয়া থেকে স্ট্রেচারে উঠাচ্ছে কিছু লোক। ট্রিনাও তৈরি। আশপাশ দেখে হঠাৎ উনি জিজ্ঞেস করে বসলেন, অদিতি কোথায়? এ প্রশ্নে ধ্রুবর টনক নড়ল। অদিতি অপেক্ষা করছে এখনো। চিন্তায় মাথা থেকে বেরিয়ে গেছিল ব্যাপারটা। ও পাশ থেকে একজন মহিলা সার্ভেন্ট ডেকে বলল, অদিতিকে ডেকে দিন, বলবেন আমি ডাকছি। মহিলা সার্ভেন্ট মাথা নাড়ালো। একটু পর অদিতি সুতির একটা শাড়ি পরে এসেছে সৌরভের রুমে। ধ্রুব ওর দিকে তাকালো একবার। শাড়িটা দেখে ধ্রুবর হয়তোবা অপরাধবোধ হচ্ছিল। ধ্রুব ওভাবেই চেয়ে রইল। অদিতি সেটা বুঝে ও মৃদু হেসে মাথা নাড়ালো। ধ্রুব অদিতির থেকে চোখ সরিয়ে আবারও সৌরভের দিকে তাকালো। রাস্তায় অ্যাম্বুলেন্সে সৌরভ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। ধ্রুব তখনও অস্থির হয়ে উঠলো হুট করেই। অদিতি দেখলো ওই গম্ভীর ধ্রুব ইয়ামিনের চোখে মুখের কি করুণ দশা, যেন উড়ে নিয়ে যেতে চাই অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ বেজে যাচ্ছে ক্রমশ। হাসপাতালে সেই ডক্টর মানব সৌরভের পুরো রিপোর্ট দেখে পুরো দোস্তর আহমক হয়ে গেলেন। ধ্রুবর দিকে চেয়ে বললেন, ধ্রুব তোমার বাবা কি নিয়মিত মেডিসিন নেন? ধ্রুব কিছুটা অপ্রস্তুত হয়ে তিনার দিকে তাকালো। অত এসব নিয়ে কখনো মাথা ব্যথা রাখেনি। লোক ছিল সৌরভের, টাটায় দেখভাল করতো এসব বিষয়। ধ্রুবর মুখটা ভেতো হয়ে গেল। ট্রিনা ডক্টরকে বললেন, মেডিসিন নিয়মিত খাওয়ানোর দায়িত্ব ওনার সেক্রেটারির ছিল। ডক্টর মানব ট্রিনার দিকে তাকিয়ে বললেন, সে কোথায় এখন? ট্রিনা জবাবে বললেন, ছুটিতে 15 দিন ধরে, 1 সপ্তাহ ধরে আমি খাওয়াচ্ছি মেডিসিন। ডক্টর মানব চিন্তিত হয়ে বললেন, ধ্রুব তোমার বাবাকে আমি জানি, কেউ হয়তো বা ছিলই না এই 15 দিন ওনার টেক কেয়ার করার জন্য, তাই এত অনিয়মিত হয়। ওনার হার্ট অ্যাটাক হয়েছে, রিং বসানো লাগবে হার্টের। ধ্রুব হতভম্ব হয়ে তাকিয়ে রইল ডক্টরের দিকে। ধ্রুব আসলে একটা লুজার, নিজেও সব খেয়াল রাখেনি ইগোর বশবর্তী হয়ে, না কাউকে রেখেছে এসব দেখার জন্য। ইলেকশনের ঝামেলায় পরে সৌরভ নিজেও বেখেয়াল ছিলেন। ধ্রুব অপরাধবোধ দাবিয়ে রেখে স্বাভাবিক গলায় বললেন, দ্রুত যা করা লাগে করান, সার্জারি করাতে হলো করুন। ডক্টর মানব মাথা নাড়ালেন। দ্রুত পায়ে ঢুকলেন ওটি রুমে। সার্জারি হচ্ছে। ধ্রুব তখন থেকে ওটি রুমের সামনে ওভাবে স্থির হয়ে রয়েছে। ওর বুক কাঁপছে, হাত শিভারিং হচ্ছে। হয়তোবা পুনরায় বহুদিন পর আবার ওই এক অসুখ চেপে ধরতে চাইছে ধ্রুবকে। অদিতি ওর জীবন আসার পর শেষ কবে ওর অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল নিজেও মনে নেই। আজ আবারও সেই জঘন্য বিশ্রী কিছুটা সিমটম দেখা দিয়েছে ওর শরীরে। অদিতি বলল, আপনার মেডিসিন। একটা ট্যাবলেটের পাতা বাড়িয়ে রেখেছে ধ্রুবর দিকে। ধ্রুব পাশে তাকালো। অদিতি স্বাভাবিকভাবে পানির গ্লাস এক হাতে অপর হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব অবাক হয়েছে কিছুটা। ওর এই অসুস্থতার ব্যাপারে তো কখনো অদিতিকে বলা হয়নি। অদিতি হয়তোবা ধ্রুবর ওই চাউনি বুঝে। তারপর বলল, ইমন ভাইয়া বলেছেন মেডিসিন ফার্মেসি থেকে কিনে এনেছি। ধ্রুব কিছু বলল না, শুধু ট্যাবলেট খেয়ে পানির গ্লাস অদিতির হাতে দিয়ে দিল। অদিতি সেসব রেখে ধ্রুবর পাশে এসে দাঁড়ালো। অভাবে ধ্রুবর নেই ওটির দিকে চেয়ে থেকে বলল, বাবা ঠিক হয়ে যাবেন ধ্রুব, টেনশন করবেন না। ধ্রুব উত্তরে নীরব থাকলো। হুট করে ওর যেন আজ কিছু একটা ভয় হচ্ছে, কিছু একটা হারিয়ে ফেলার তীব্র ভয়, যে যোগ্য দায়িত্বটুকু থেকে হেরে যাওয়ার ভয়। আর যদি সৌরভ ইয়ামিনের কিছু হয়ে যায়, ওপারে ধ্রুব মাকে কি জবাব দেবে? মায়ের শেষ ভরসা তো ধ্রুব ছিল। কারিশমা চৌধুরী মারা যাবার দিন ধ্রুবকে হাতে ধরে বলেছিলেন তার অনুপস্থিতিতে তার বাবার খেয়াল রাখার জন্য। ধ্রুব চেয়েছিল মায়ের কথা রাখতে, কিন্তু তার মাঝখানে তৃণা চলে এলো ওদের জীবনে। ছোট ধ্রুব যখন মা হারানোর সুখে কাতর, তখন তার বাবার দেওয়া এই আঘাত সহ্য করতে
করতে পারেনি। কিশোর বয়সে প্রচন্ড রাগ অভিমান নিয়ে সরে এসেছিল মাকে দেওয়া কথা থেকে। আর আজ ধ্রুব আস্তে করে একটা লম্বা বেঞ্চের একপাশে দু হাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো কেবিনের বাইরে। অদিতি ওর পাশে দাঁড়িয়ে দেখে যেতে লাগলো অস্থির ভঙ্গুরের ধ্রুবকে। তারপর ধীরস্বরে ডাকলো, ধ্রুব। ধ্রুব তাকালো না, সেভাবে মাথা নিচু করে বসা। অদিতি দীর্ঘশ্বাস ফেললো, ও বসলো ধ্রুবর পাশে, আলতো করে হাত রাখলো ধ্রুবর কাঁধে, ডাকলো নরম গলায়, ধ্রুব, এই ধ্রুব। ধ্রুব চুল ছেড়ে মাথা তুলে তাকালো অদিতির দিকে। অদিতি চমকে উঠলো, ধ্রুবর চোখ টলমল করছে, যে কোনো মুহূর্তেই কেঁদে ফেলবে যেন। এতটা ভেঙে পড়া ধ্রুব ইয়ামানকে আদৌ মানায়? অস্থির হয়ে উঠলো অদিতি, সঙ্গে সঙ্গে ধ্রুবর দুগাল চেপে ধরলো। তারপর বলল, ধ্রুব কি হয়েছে? আপনি এমন ভেঙে পড়েছেন কেন? আপনি এমন করলে বাকিদের অবস্থা কি হবে? শুনুন, শান্ত হন, প্লিজ স্থির হন, বাবা ঠিক হয়ে যাবেন। ধ্রুব অদিতির দিকে চোখ নামিয়ে নিয়ে ভাঙা গলায় বলল, আমি বোধহয় সবচেয়ে বাজে চূড়ান্ত ফালতু একটা ছেলে, যার কারণে তার নিজের বাবা ওই মানুষ আজকে ওখানে সার্জারির টেবিলে শুয়ে আছে। আমার উচিত ছিল একবারের জন্য হলে ওনাকে জিজ্ঞেস করা সে ঠিক আছে কিনা। সবকিছু আমার গাফিলতির কারণেই হচ্ছে। আমি সবসময় একটা লুজার হয়ে রয়ে গেলাম। সে মনমি। অদিতি দ্রুত ব্যস্ত হাতে মাথাটা নিজের ঘাড়ে শক্ত করে চেপে ধরলো। ধ্রুব অদিতির ঘাড়ে একপাশে মাথা হিলিয়ে রেখে চুপচাপ আছে, অস্থির শ্বাস ফেলছে। অদিতি সেভাবে ধ্রুবর মাথা ঘাড়ে চেপে রেখে বলল, আপনি নিজের ভুল বুঝেছেন, এটাই অনেক ধ্রুব। বাবা সুস্থ হয়ে যাবেন, তারপর ক্ষমা চেয়ে নেবেন ওনার কাছে। বাবা খুশি হবে এতে, ট্রাস্ট মি। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।